আসসালামু আলাইকুম। প্রিয় উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, সেই সাথে সোশ্যাল মিডিয়া ফেসবুক, দেশ ও দেশের বাইরের সকল অডিয়েন্সদের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। মহান রাব্বুল আলামিন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই দৌড়ঝাঁপ করতে করতে ঠান্ডা জনিত কারণে আপনারা কণ্ঠস্বরটাই বুঝতে পারছেন যে আসলে আমার শারীরিক অবস্থা কী। তারপর লাইভে আসলাম আপনাদের সাথে কিছুটা সময় আপনাদেরকে দেওয়ার জন্য। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়ন নিয়ে আমাদের কার্যকর আপিল মোকাবেলার যে বিষয়গুলো আছে সেটা নিয়ে ঋণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, আপনারা জানেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে একটি সফল সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আমরা ন্যায্য অধিকার আইনি মাধ্যমে আমরা সেই 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে জাতীয় গ্রেডের 19তম 20তম গ্রেড দিয়ে গ্রেডের সকল বকেয়াদি পরিশোধের জন্য যে নির্দেশ দিয়েছেন, এই রায়টি আমাদের বাস্তবায়ন করার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যদি মনে করেন এটা শুধু উজ্জ্বল খানের কাজ, তাহলে ভুল হবে। কাজটা আপনার, আমাদের সকলে। তো আমাদের এই কাজ করতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আপনাদের মাঝে একটি ডকুমেন্টারি যেটাকে বলা হয়, এমন কিছু পেপারস আছে আপনাদের মাঝে আমি দিতে পারি। আপনারা দেখলে বলবেন যে একটা মানুষের দ্বারা কী করে সম্ভব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটুকুই আমাকে জানা বোঝার জায়গা থেকে, চেষ্টার জায়গা থেকে আমি দেখেছি, মহান স্রষ্টা যে কোনো প্রতিকূল পরিবেশেই আপনার একমাত্র সঙ্গী। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কোনো আন্দোলন করতে পারি না, এটা আইনে সরাসরি নিষেধ আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আইনগতভাবে আমরা আমাদের সর্বোচ্চ আদালতে আমরা যেতে পারি, গিয়েছি। আইনিভাবে রিট পিটিশন মামলা আমরা আবেদন দায়ের করি। দায়ের করার পরে আদালত সেটাকে আমলে নিয়ে, আপনারা সকলে জানেন, 4 সপ্তাহ রুল জারি করেছিলেন আমলে নিয়ে। এবং রাষ্ট্রপক্ষ এই রিট মামলা 17,258 মামলাটির রুল জারির পরে 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা 4 সপ্তাহ গড়িয়েছিল 2 বছর পরে। তো ডিসেম্বর মাসের 17 তারিখ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের সেই মাহেন্দ্রক্ষণের সেই রায় এবং পূর্ণাঙ্গ রায় হয় 17 ডিসেম্বর 2019। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সর্বোচ্চ চাওয়া পাওয়ার মাহিন্ত সময় ছিল। আমাদের আদালত সেদিন বলেছিল, রায় যখন প্রকাশ করেন, যে আপনাদের
প্রতি সুবিচার করতে পারিনি আমরা। যদি সুবিচার করতাম তাহলে আরও রাষ্ট্রের উপরে আরও চাপিয়ে দেয়া হতো। তো যাই হোক, রাষ্ট্রের বিষয়টা চিন্তা করেই আপনাদেরকে আমরা ঠকাইলাম। তারপরও যতটা ঋণগ্রস্ত আছে এই বাহিনী, যতটা ঋণে আছে, এই বকেয়া টাকাটা দিলে তাদের ঋণটা পরিশোধ হবে, হয়তোবা তারা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখবে। কিন্তু সেই ঐতিহাসিক রায়টি বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলটির সাথে আমরা পেরে উঠতে পারছি না। কেন? আসলে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের পক্ষে যে রায়টি এসেছে, ঐতিহাসিক রায়, এই বাংলাদেশ নয়, শুধু অল ওয়ার্ল্ডের ভিতরে এত বড় মামলা ইতিপূর্বে কখনো রেকর্ডভুক্ত হয়নি, যে একসাথে প্রায় 46,000 সদস্যকে তাদের ভাগ্যের সেই লেখাটা জাতীয়করণ, সেই চাকরিটা জাতীয়করণের নির্দেশ দিয়েছেন। সেই সাথে 11 সাল থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে, সেই 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে। এখন আপনার আমাদের সকলের করণীয় কি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার মিতা উজ্জ্বল, ওয়ালাইকুম সালাম, রাকিব, এমনি রাকিব বন্ধু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আইন তো আমাদের দেখছে না ভাই। তো নয়ন হোসেন ভাই, আইন আমাদের দেখছে না, কিন্তু আপনি কি করতে পারবেন? আন্দোলন যেতে পারবেন? এই যে দেখেন, আন্দোলনের যারাই বলেছে, তারা আজকে যেই আইনগতভাবে তারা যেভাবে ফেঁসে গেছে, এখান থেকে বের হওয়াটা কিন্তু এত সহজ কিছু নয়। তো আমাদের মতন গ্রাম পুলিশ সদস্যরা আমাদের নুন আনতে বান্দা পুরায়, না খেয়ে দিন যায়। স্ত্রী সন্তানের কাছে সবসময় অপরাধী হয়েই থাকি, বাবা মার কাছে অপরাধী হয়ে থাকি, কারণ তাদের চাহিদা মেটানোর শক্তি আমাদের নেই। যে কারণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যেটা আইন লঙ্ঘন হয়, তারা আইন লঙ্ঘন করছে। রাষ্ট্র আমাদের সাথে এই ধরনের আচরণ করলে এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছে, এটা স্পষ্ট। কিন্তু তারপরও রাষ্ট্রের এই বর্তমান যে জরাজীর্ণ অবস্থা, যে সংস্কারের কাজ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহোদয়গণ দেশটাকে একটি সুন্দর সুশৃঙ্খল জায়গায় আনার জন্য রাত দিন তারা কাজ করে যাচ্ছেন অক্লান্তভাবে। আমরাও এই রাষ্ট্র সংস্কারে আমাদেরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রকে আমাদের একটি সুন্দর জায়গায় আনতে হবে, নিরাপত্তার জায়গাটা। যেমন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় সফল, কোন জায়গায় তা জানেন? আমরা দায়িত্বর জায়গায় শতভাগ দিচ্ছি, আমরা পাচ্ছি না। এটার জন্য স্রষ্টা অবশ্যই এর ন্যায় ফয়সলাকারী, সকল কিছুর ফয়সলাকারী কিন্তু একমাত্র স্রষ্টা মহান আল্লাহ পাক। অবশ্যই আল্লাহ পাক রাব্বিল আলামিন আমাদের জন্য, আমাদের এই ভাগ্যের জন্য কি যা নির্ধারণ করে রেখেছেন, সেটা দেরিতে হলেও আমরা পাবো, আমি আশা করি। তবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, তাদের কাজে শতভাগ সাপোর্ট করার জন্য যে বিষয়টি আপনাদের লক্ষ্য করতে হবে, সবসময় সতর্ক থাকবেন এবং প্রতিটা বিষয় কখন কোন প্রজ্ঞাপন হচ্ছে সেই জায়গা থেকে আপনি আপনার কাজগুলো করে যাবেন। এদিকে সবসময় খেয়াল রাখবেন এবং নিজের এলাকার কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না ঘটে। ঘটার আগেই মনে হলেই আপনারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দিবেন, তথ্যটা পৌঁছাবেন। এটাই আপনার আমার কাজ। আমরা তো অস্ত্রধারী না, আমাদের অস্ত্র নাই। কারণ আমরা এ ধরনের সমস্যা ফেস করতে গেলে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য খুবই জটিল এবং জীবন নাশের বিষয় থাকে, অনেক কিছু থাকে। তো তারপরেও আমরা আমাদের জায়গা থেকে নিজেদের নিরাপত্তা রেখেই কাজগুলো আমাদের করে দিতে হবে। এবং রাষ্ট্রের পরিচালনা যারা করছেন সকলেই জানেন যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কতটা
কষ্টে দিনবাদ করছে। একটা পরিবার 6,500 টাকা একজন মহল্লাদার পায়, একজন দফাদার 7,000 টাকা। দেখেন, মাত্র 500 টাকা ডিস্টেন্স, কিন্তু একজন দফাদারের রাত দিন 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হবে তার এলাকার এবং তার সকল কিছুর ক্ষেত্রে করতে হবে। তো এর জন্যেই আমরা মনে করি যে সকলে মিলেই আমাদের কাজগুলো করতে হবে, কাজগুলো করতে পারলেই আমরা সফল হব বলে মনে করি। এখন তাছাড়া আপনি আমি ইচ্ছা করলেই কিন্তু সব কিছু হবে না, সকলকে করতে হবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থর মধ্যে আছি, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখতো তাহলে হয়তো আপনাদের মধ্যে আসা সম্ভব ছিল না, কথা বলা সম্ভব ছিল না, এমন কিছু মনে করি যে স্রষ্টা ভালো সুবিধাই আসতে পেরেছি। আব্দুল করিম ভাই ভালো আছেন? আপনাকে তো দেখা, আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যালো, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ সুস্থ রেখেছে, আপনাদের সাথে কথা বলেন কত? হ্যালো, হ্যালো, আমি আপনার কি কথা শুনতে পাচ্ছেন বা শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না এবং ওনার কোনো কথাও শুনতে পাচ্ছি না। তো বাদ দিয়ে দেবো নাকি? একটু আপনারা বলবেন। টিভিতে যে টিভি কিটা শুনে আল্লাহ জানে। শুভকামনা রইল, ভালো থাকবেন। কিন্তু আপনার তো দেখা তো আপনাদের মাঝে একটু সমস্যা হচ্ছিল, তো নেটওয়ার্কেরও প্রবলেম মনে হয় আমার এখানে। আপনারা সকলে কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্ট গুলো দেখলে আমি বুঝতে পারবো, আপনারা কমেন্ট না দিলে কিন্তু আমি বুঝবো না। এবং নয়ন হোসেন ধন্যবাদ। অবশ্যই চেষ্টা অব্যাহত আছে, বাকিগুলো সম্পূর্ণ নির্ধারণের মালিক তো স্রষ্টা। মহান আল্লাহবাক ইচ্ছা না করা পর্যন্ত সে পর্যন্ত হয়তোবা পৌঁছানো সম্ভব নয়, তবে উনি ইচ্ছা করলে হয়তো ভাই সম্ভব হবে। আমাদের চেষ্টা আছে ভাইয়া।
ধন্যবাদ হোসেন ভাই আপনাকে। তবে আপনাদের সকলকে মনে রাখতে হবে, এ পর্যায়ে এই মুহূর্তে দেশের যেই অবস্থা দেখেন, আপনার শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের নিয়োগপত্র পাইছে, কিন্তু তাদের কোন স্টেশন নাই, অর্থাৎ কোন জায়গা তাদের পোস্টিং সেই জায়গা নির্ধারণ নাই, এবং এমনটাই তারা বলতেছে। কিন্তু মহামান্য হাইকোর্টে যে রিট হয়েছে সে রিটে এই রিটের রায়ে আপনার করা হয়েছে, বাতিল করা হয়েছে। বাতিল করার পরে শিক্ষকরা এখন রাস্তায়, আগামী রবিবার আপিল শুনানি আছে। এই তো অবস্থা না। তো আপিল শুনানিতে কি হবে কি না হবে এটা আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। এখন সে পর্যন্ত রাস্তায় যারা আছে, যে মায়েরা আছে, যাদের কি অবস্থা, তো আন্দোলন জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কখনোই করতে পারি না। তাই আন্দোলনের ক্ষেত্রে তো যারা উৎসাহিত করেন এবং আদালতের প্রতি তাদের মনোভাবটা ভিন্ন, আমি তাদেরকেই বলতে চাই এবং আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আইন সম্বন্ধে না বুঝে এমন কোনো কথা বলে আদালত অবমাননাকর এবং আইন অমান্যকারী হিসেবে আপনি গণ্য না হন। এটা যদি আপনি সেই জায়গায় গণ্য হন, তাহলে কিন্তু আমরা একেবারেই হতদরিদ্র পরিবার থেকেই উঠে আসা। তো চেষ্টার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি এ পর্যন্ত প্রতি সপ্তাহে অন্তত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে আমরা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা দেখতে পাই। এটা হলো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট রায় বাস্তবায়ন কমিটির সফলতার সাথে তারা রায় আনতে পেরেছে, আমরা রায় আনতে পেরেছি এবং তার আপিল করেছে, আপিল মোকাবেলা করার চেষ্টা করছি, চলমান আছে। আমরা আগে কখনো কিন্তু রিট মামলা করিনি। তো এই মামলাটা আমার যে লাইফের সর্বপ্রথম একটা ধাপে ধাপে এগোচ্ছি। তো সেক্ষেত্রে গ্রাম পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা তেমন কোনো উৎসাহ পাইনি। নিরাশ্রিতই বারবার করেছে, বারবার বাধাগ্রস্তই করেছে। তো আমরা বারবারই সকল পূর্বে থেকে যারা সংগঠন করেছে তাদের সাথে কিন্তু আমি বারবারই আলোচনা করেছি। আমাদের এম এ আলিম ভাই, তিনি তার বিধিয়াত তার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করে। আলিম ভাই সাথে আমি এই রিটের বিষয়ে আলোচনা করেছি এবং রিট মামলা করার পরে তিনি বিভিন্ন বিষয়ে আপনারা খোঁজ খবর নিয়ে জানবেন, বুঝবেন। তো বর্তমান যে মোস্তফা কামাল সাহেব আছেন, নাসির সাহেব আছেন, তারাই আছে, সকলের সাথে কম বেশি কিন্তু আমার কথা হয়েছে, কথা বারবারই বলার চেষ্টা করি। কিন্তু একটা জিনিসই বারবার পেয়েছি, নিরুৎসাহিতই করেছে আমাদেরকে, তাদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ওই শহীদ ভাই একটু লাইভ আছে ভাইয়া, লাইভ থেকে বের হয়ে তারপর কথা বলি। শহীদ ভাই, আচ্ছা ভাই, ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা কার্যক্রম করে আসছি, চড়াই উতরাই সম্পূর্ণ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছি। গ্রাম পুলিশ বাহিনীর আপিল মামলা মোকাবেলা করতে গিয়ে আমরা 4 জন আইনজীবীকে হারিয়েছি। তার মধ্যে 2 জন মারা গেছেন, একজন অ্যাটর্নি জেনারেল হয়েছেন, 8 জন ছিলেন এবং সিনিয়র আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলাম আমাদের যে স্বেচ্ছায়ী এবং এই জুলাইয়ের যে আগস্টের যে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান এর মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, তারপরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আইনজীবী যাদেরকে আমরা নিয়োগ দিয়েছিলাম, তাদের স্বেচ্ছায় কিন্তু আমাদের বাদ করতে হয়েছে। এটা সর্বোচ্চ সত্য কথা। কষ্ট লেগেছে অন্তরে, আঘাত লেগেছে বুকে। কারণ কি তা জানেন? এই
ক্রান্তি লগ্নে দেশের অবস্থা ভালো নেই, আইনজীবী বাদ দিয়ে আবার আইনজীবী নিয়োগ করা, টাকা পয়সার যে বিষয়টা কি করে সম্ভব বলেন তো ভাই আপনারা? আমি উজ্জ্বল খান ভুল করে ফেলেছি, সেটা কি তা জানেন? আমি কেন এফিডেভিট করেছিলাম 47,000-এর পক্ষে। তো 47,000-এর পক্ষে যদি এফিডেভিট না করতাম 47,000-এর রায়টা হতো না, হতো 355 জনের রায়। হয়তোবা সেটা হলেই হয়তোবা ভালো হতো, বাকিরা ওভাবেই এগিয়ে যেত। বেলাল ভাই ধন্যবাদ। আসলে ওষুধ ওষুধ খাচ্ছি ভাইয়া, তারপরও উচ্চ ট্রিটমেন্ট তো দিতে পারি না ভাই। ওই দোকানে যাই, বললে দুটো ওষুধ দিয়ে আসি, খাই, চলি, এই তো অবস্থা। কারণ বেতন এবং আপনাদের অনেকটা দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছেন। এই দায়িত্বটা আমি অনেকবারই লাইভ করে বলেছি, কেউ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি হন, আপনারা যারা আমার ভুল দেখতেছেন, আমি অনুরোধ করছি আপনি এই দায়িত্বটা আপনার কাঁধে তুলে দিয়ে কাজগুলো করেন, আমাকে অব্যাহতি দেন। আমি এখন আর শরীর চলা না ভাই, বাড়িতে থাকতে চাই, স্ত্রী সন্তানের পাশে সময় দিতে চাই, সময় দিতে চাই আমার ইউনিয়নবাসীকে। আমি আমার ইউনিয়নবাসীকে, আমার ইউনিয়নের যে জনসাধারণরা আছে তাদেরকে সেভাবে তাদের সেবা দিতে পারিনি, দিয়েছি হয়তোবা আমার নির্দেশনায় সকল আহ, কাজকর্ম আমার গ্রাম পুলিশ সদস্যরা করেছে, কিন্তু আমি নিজে উপস্থিত থেকে সেভাবে করতে পারিনি। দৌড়াতে হয়েছে এই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নর সেই অজানা পথে। দেখেন 14 সাল থেকে আমার যে অগ্রযাত্রা, সেটা অনলাইনের মাধ্যমে কোনো সবকিছুরই ডকুমেন্টারি হিসেবে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাঝে, ইউটিউবের মাঝে আপনারা যে দেখতে পাবেন আমার কার্যক্রমগুলো। আমি আপনাদেরকে বারবারই উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, সঠিক আইনের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি এবং আদালতের বিষয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি। সুপ্রিম কোর্ট যে ওয়েবসাইট, একটা জিনিস মনে করেন, এটাকে আপনি কি মনে করেন? এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করেন? আমার মনে হয় না, এটা করা অবশ্যই আপনার ঠিক হবে না। তো সেই কার্যতালিকায় প্রতি সপ্তাহে আমাদের সেই ওয়েবসাইটের দেয়া হয়, দেখা যায়। ভাগ্যটা ওই যে আমাদের স্বপ্নটা, আমাদের 20তম 19তম গ্রেড, ওই যে দেখা যায়। কিন্তু রাষ্ট্র একটা আইন দ্বারায় তারা আপিল করে সময় ক্ষেপণ করছে, আটকে রেখেছে। তো এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি? সেই রাস্তাটাই খুঁজতে বের হয়েছি আমরা, ইনশাল্লাহ রাস্তা খুঁজেছি। সেই সাথে আপনারা সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা বারবার বলেছেন ভাই, যে ভাই কমেন্ট করেছেন নয়ন ভাই, লাল মিয়ার বিষয়টা যেটা বলেছেন, এখন তাকে বের করার বিষয়টা একমাত্র আদালত যদি তাকে জামিন দেয় সে আসতে পারবে, আইনের কাজ চলছে। তো আপনি কি করতে চান? তাকে বের করার জন্য কি করতে চান? জেল ভেঙে নিয়ে আসবেন নয়ন ভাই? আইনের মাধ্যমে গেলেই আপনি বললে সেটা হবে না, আইন যেদিন যাবে সেদিন হবে। এই কারণেই ওই যে লাল মিয়ার জামিন, যেমন আমরা অনিশ্চয়তার মধ্যে আছি, কবে হবে এটার কোনো নির্ধারণ আমরা বলতে পারবো না, আদালত জানে, তাই না? যেমন আমাদের মামলাটার কবে শুনানি হবে এটাও আদালত জানে, আমরা কিন্তু জানি না। তবে আমাদের এই না জানার মধ্যে দিয়েই প্রতিটা সেক্টর, প্রতিটা জায়গা যদি আমরা সঠিকভাবে অর্গানাইজ করে কাজগুলো করতে পারি তাহলে আমরা সফল হব। তো সফল হতে আপনাদের সাপোর্টটা একান্তই প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না করেন, আমার ঢাকা আপনারা দেখেন আসতে যেতে কত টাকা লাগে। এখন আমি উজ্জ্বল খান যে বেতনটা পাই, আপনিও তাই পান। আপনারা কতটুকু সাপোর্ট করেছেন, কতটুকু পাশে থেকেছেন, আপনার বিবেককে প্রশ্ন করুন ভাইয়া। একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে চাকরি পেয়ে চাকরি দিতে এখন 4 লাখ, 5 লাখ, 3 লাখ করে ঘুষ দিয়েছে, যা এতটাই কষ্টদায়ক। দেখেন সেই টাকা দিয়ে কিন্তু
উচ্চশিক্ষিত ছেলেরা আজকে গ্রাম পুলিশে চাকরি নিয়েছে। কিন্তু আপনি এই মামলার জন্য কত টাকা ব্যয় করেছেন বলেন? আপনার কিন্তু তারা জাতীয়করণের রায় হয়েছে, ওই রায় দেখে কিন্তু চাকরি নিয়েছে, আর আপনি কিন্তু ফ্রি চাকরি পেয়েছেন। তো এই চাকরি জাতীয়করণের জন্য আপনি কত টাকা ব্যয় করেছেন? আপনি আপনার বুকে হাত রেখে একবার নিজেকে প্রশ্ন করুন। কতবার ঢাকায় এসেছে, আদালতে কতবার গিয়েছে? ভাই, নিজের কাছে আসামি মনে হয়, তা জানেন? আদালতে যে যে বসে থাকি, সামনে পিছ পিছ ঘেউ ঘেউ করি, নিজের কাছে কি কষ্ট লাগে না ভাই? আপনারা আসুন না, আপনারা দেখুন, আপনারা জেনে বুঝে কাজগুলো করুন। হয়তোবা আমার জানারও তো কিছু ভুল থাকতে পারে, আপনারা সেই ভুলটাকে শুধরে নিজেদের কাজটা শেষ করুন, তাহলে তো হয়ে যায়, তাই না? ঠিক মতন খরচ করলে অবশ্যই মামলা শুনানি হবে, আর সেই খরচাটা পাবো কোথায়, সেই প্রশ্নটাই কিন্তু বারবার আসছে। এবং আমরা বারবারই চেয়েছি যে কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি, তারা তাদের মুখ্য ভূমিকাটা পালন করুক। আমার দায়িত্বটা কিন্তু তারা বলেছিল রিট করো না, রিটের পক্ষে ছিল না, রায়ের পক্ষে ছিল না। তো আজকে যে পরিবেশটা এসেছে, তারা বারবারই বলছে বেতন বৃদ্ধি হলে তারপরে দেখা যাবে। তাহলে ইতিপূর্বেও কিন্তু তারা এই মামলা পরিচালনার জন্য বিভিন্ন জেলা থেকে অর্থ দিয়েছে। তো তারা আজ পর্যন্ত মামলার জন্য কোনো ভূমিকা রাখলো না, সেই অর্থগুলো দিতে তো পারে, সেটাও সম্ভব না। এখন আপনারা আসেন, এই মামলাটা কি এভাবে পড়ে থাকবে? আপনারা চান না এই মামলাটা শেষ করতে চান? শেষ করতে কি দরকার? এই কি দরকার থেকেই আজকে সিদ্ধান্তে আসলাম, সারা বাংলার গ্রাম পুলিশের অধিকাংশ সদস্য চায় একটা সংগঠন সুন্দরভাবে পরিচালনা হোক, রুট লেভেল থেকে সকলে মিলে দেবে। যদি এটাই হয়, তাহলে আপনাদের কমিটি প্রতিটা জেলা, থানা কমিটি আপনারা 20 তারিখের মধ্যে জমা দেন, আমরা সেটাকে অবজারভেশন করি। তারা গ্রাম পুলিশের ভূমিকায়, এই যাদের নামগুলো আসবে, তারা কতটুকু ভূমিকা রেখেছে, কতটুকু রাখতে পারবে বর্তমানে এবং ভবিষ্যতে, সেটা আলোচনার সাপেক্ষে আমরা দেখব, বুঝবো। বিশেষ করে আপনার মুখের কথা শুনেই আমরা সবকিছু করবো তা কিন্তু নয়, আপনার ব্যাপারে অবশ্যই আমাদের অবজারভেশন থাকবে, খোঁজ খবর নেব। আপনি সংগঠনের সেই সাথে আবার আরো ক্লিয়ার করছি, ওই জেলায় সংশ্লিষ্ট জেলার এই রিট মামলার যারা বাদী আছেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই ওই কমিটির সদস্য থাকবে। যারা রিট পিটিশন মামলার বাদী, ওই সংশ্লিষ্ট জেলা উপজেলার কমিটিতে অবশ্যই তাকে রাখতে হবে। এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম বিষয়টা, সদস্য পদে হলেও তাকে রাখতে হবে। কথা ক্লিয়ার? আর আমরা যে 300 জনের তালিকাটা চেয়েছিলাম, অনেকটাই আমাদের পূরণ হওয়ার পথে। হয়তোবা শেষ ধাপটা যাদের সাথে কথা হয়েছে তারা অবশ্যই জানে, সেই শোয়ের মধ্যে আগামী শনিবার যদি টোটালি একটা আমাদের কাজের বিষয় আছে, যেই দিক নির্দেশনা দিয়ে আমরা যে কাজটা করতে যাচ্ছি, দোয়া করবেন সকলেই, এবং যারা অংশগ্রহণ করছেন আমাদের সাথে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর জেলা কমিটিটা অবশ্যই আপনারা তালিকা দেবেন, আপনাদের তালিকাটা আমরা দেখব এবং সেটার অবজারভেশন কতটুকু আছে সম্পূর্ণ জানবো। জানার পরে প্রয়োজন ক্ষেত্রে সেই জেলায় যে আমরা কমিটি করে আসবো, আপনাদেরও কমিটি উপহার দিয়ে আসবো সকল গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে। এবং গ্রাম পুলিশের শব্দ। ওয়ালাইকুম সালাম ভাই।
ভাই আমি একটা কথাই বলবো, মামলা শুনানি কতদিনে হতে পারে এরকম সম্ভাব্য কোনো ডেট সময় আমি উজ্জ্বল খানে এই অনলাইনে আপনাদের দিতে পারবো না। আমি অনলাইনে না, কোনো সময় দিতে পারবো না, কারণ এটা একমাত্র আদালতের একান্ত বিষয়। আমি চেষ্টা করতে পারি, তবে লাগবে, এটা হলো মেন কথা। এটা নিশ্চিত দিয়ে বলতে পারবো না এতদিনের মধ্যে এতদিনে আপনি আপনি তাহলে এই দায়িত্বটা নেন কতদিনের মধ্যে সম্ভব, এরকম তথ্য কেউ দিতে পারে কিনা দেখেন। যদি সম্ভব হয় আমি তার কাছে যাবো, তাকে ধরবো, ঠিক আছে ভাই এতদিনের মধ্যে করে দেন, আসেন। তবে অর্গানাইজ করলে এবং আদালতে ঘুরলে অবশ্যই সে কাজটা তাড়াতাড়ি হয়। এখন আমরা যদি আদালতে না যেতে পারি, বাড়িতেই শুয়ে থাকি, নিয়মিত আদালতে না উপস্থিত থাকতে পারি, আমার মামলা কার্য তালিকায় আছে, আমি নাই, আমি যে আইনজীবীদের পিছনে ঘুরতে হবে, দিয়ে আমার আবেদন জমা দিতে হবে, আমার মামলা কার্য তালিকায় আছে, এটা দেখা হোক। গ্রাম পুলিশ বাহিনীর সদস্য পাচ্ছে না, শুধু এটাই নয়, এবং সিনিয়র আইনজীবীকে আদালতে ওই দিন ওই আবেদনটি করার জন্য ওখানে বসায় রাখতে হবে, তো তাদের তো টাকা দিতে হয় ভাই। তো যাই হোক, এক কথাই বলবো, অর্থই সকল অনর্থের মূল। তো অর্থ হলে সকল কাজই সহজ হয়ে যায়, সেটা যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে, সেই সাথে আপনারা এগিয়ে আসবেন। আপনার দায়িত্ব হলো আপনি কতটুকু সহযোগিতা করলেন সেটা বলেন। আপনার থানা হাজিরায় গেলে আপনার যদি থানা হাজিরা আপনি না গেলে না হাজিরা ওঠে, তাহলে আপনি কি করে, আপনি কোনো দায়িত্ব পালন করলেন না, এই রায়ের পিছনে কোনো সময় ব্যয় করলেন না, আপনার এমডি আপনি পেয়ে যাবেন, এটা কেমন করে, কেমন যেন মনে হয় না? অবশ্যই আদালতে কিন্তু আপনাদের পেপার নেই, শুধুমাত্র যারাই আদালতে পেপার জমা দিয়েছে এবং আমাদের কাছে যারা পেপার গুলো জমা দিয়েছে, সে বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট আছে, সেখানে আছে। গ্রাম পুলিশ বাহিনীর রিট কমিটির পেজ আছে, পেজে ডকুমেন্টারি সব দেওয়া আছে, সবকিছুই কিন্তু আপনাদের কাছে উন্মুক্ত, ওপেন। কারণ ভাগ্যের উন্নয়ন আপনার আমার সকলের, খালি আমার একার জন্য না। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই। আপনারা যদি আমাকে অব্যাহতি দেন আমি খুশি হব। আপনারা যদি বলেন উজ্জ্বল ভাই আপনারা দিতে হবে না, আমরা বাকি দায়িত্বটা নিলাম, আলহামদুলিল্লাহ। কে কে দিলেন খালি একটা লিখিত কাগজ আমাকে দেন, আমরা দায়িত্ব নিলাম, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করবো ভাই। আসলে কি, এই যে প্রতিটা সপ্তাহ আদালতে দৌড়ে যাওয়া, 17 সাল থেকে 25 সাল, আর পারছি না ভাই। নিজের পরিবার পরিজন সকলের কাছে অপরাধী ভাই, যে অপরাধের আজ কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে। বেটন ভাই এখন কোনো নাম্বার নাই ভাই, এখন কোনো নাম্বার নাই, কারণ প্রতিদিন কার্য তালিকায় থাকে না ভাইয়া, শুধুমাত্র সপ্তাহে একদিন, সেটা এখন একদিন আমরা পেয়েছি চলতি সপ্তাহে, খালি বুধবারে ছিল, মঙ্গলবারে ছিল না। তো বুধবারে আমরা যাই হোক অর্গানাইজ করে সেটা রাখতে পেরেছি, এটা হচ্ছিল বড় কিছু। চেষ্টা করে যাচ্ছি ভাই, মঙ্গলবারে ছিল না, বুধবারে ছিল 67 নাম্বার, এই তো সিরিয়াল। আবার আগামী সপ্তাহে আরো আগে চলে আসতে পারে, সেগুলা যদি অর্গানাইজ গুলো করা যায়, কাজগুলো করতে পারি আমরা, তাহলে। আর সেটার জন্য যা যা প্রয়োজন আপনারা যদি দৌড়ানোর জন্য সুযোগ না করে দেন, আমি দৌড়াতে পারবো না ভাইয়া, আমি পারবো না। কারণ দীর্ঘদিন দৌড়েছি, এখন আমার কাছে কোনো অর্থের উৎস নাই, কারণ আমার একটা পেজ ছিল, সেখান থেকে একটা ইনকাম পেতাম, যে একটা এমন গুগল আমাকে দিত, সে টাকা দিয়ে আমি দৌড়াতে পারতাম সে পেজটি। তো আমি এক কথাই বলবো যে যে বা যারাই যাই করুক, ধরুন আল্লাহ পাক তো দেখেছে, আমি না দেখলাম, তো এই বিচার তার উপরে ছেড়ে দিয়েছি। যে কারণে এখন আমি উজ্জ্বল খান এতদিন দৌড়েছি, এখন আপনারা দায়িত্ব নিয়ে বাকি কাজগুলো করুন, এটা হলো আমার কথা। আপনারা দায়িত্ব নিয়ে করুন, সকল জেলা
উপজেলা কমিটি নির্দেশ দেওয়া হয়েছে আপনারা করবেন। করার পরে আমি চাই ঋণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির এই দায়িত্বটুকু কেন্দ্রীয় পর্যায়ে রদবদল এনে তাদের হাতে দিয়ে আমি উজ্জ্বল খান বাড়িতে থাকতে চাই। আপনারা যদি আপনাদের পাশে রেখে যদি বলেন ভাই সহযোগিতা করতে হবে, আমি চেষ্টা করব। আমি সবসময় স্টেপ। আর যদি আবার দৌড়তে হয় তাহলে আমাকে অবশ্যই আপনাদের সহযোগিতা করতে হবে, পাশে থাকতে হবে, নাহলে আমি পারবো না, আমি পারবো না। যাই হোক, আমার নাক একেবারে জাম হয়ে গেছে। আমি কথা বলছি যে মানে খুবই সমস্যা হচ্ছে। তো তালিকা আজকে আমরা শেষ করে দেব আশা করছি। প্রতি জেলার 5 জনের যে লিস্টটা ছিল, তো আপনারা যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে থেকেছেন সকলকে ধন্যবাদ জানাই। আর যেহেতু ঠান্ডার সমস্যাটা, এর জন্য কথা বলতে সমস্যা হচ্ছে এবং আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা তাও আমি জানি না, একটু কনফিউজের মধ্যে আছি। ধন্যবাদ হযরত ভাই, আপনাকে সুন্দর একটি মতামত দিয়েছেন। তো আপনাদের এই সুন্দর মতামতের ভিত্তিতেই আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ঋণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিটি জেলায় প্রতিটি থানা থেকে 2 জন করে নিয়ে এবং সদর থানা 3 জন দিয়ে আপনারা একটা কমিটি করবেন। সিরিয়াল করে সে নামগুলো পাঠাবেন। আমরা তাদের কাজের যোগ্যতার মধ্য দিয়ে অবশ্যই কার কোন পদ হবে, যদি কোনো কারো কোনো অভিযোগ থাকে, কোনো থাকে, সেক্ষেত্রে আমরা জেলায় যাব, জেলায় যেয়ে আপনাদের জেলা কমিটিটা দিয়ে আসবো। আর থানা পর্যায়ে আপনারা সকল গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে আপনাদের কমিটিগুলো সকলের সাথে আলোচনা করে যারা নিজ খরচায় নিজ টাকায় কাজ করতে পারে এমন ব্যক্তিদের নামগুলো আমাদের দিবেন এবং আমরাও গভীরভাবে তাদের বিষয়গুলো অবজারভেশনে নেব। কোনো রাজনৈতিক দলের সাথে যদি সে যুক্ত থাকে সে ব্যক্তি আমার নিজ কমিটির সঙ্গে আপনি আসবেন না, আমি অনুরোধ রাখবো। এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অন্য কোনো সংগঠনের সাথে যদি আপনি জড়িত হন, আগেই আপনার জানাতে হবে। আপনাকে অবশ্যই এই সংগঠনের সাথে আপনি যুক্ত হবেন না, কারণ শুধুমাত্র আইন আদালতের প্রতি আস্থাশীল যারা, নিজের অধিকার আইনের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য যারা ইচ্ছুক আছেন, শুধুমাত্র সেই মানুষগুলোকে আমরা চাই এর সংখ্যাটা যত কম হোক আর যতটা বেশি হোক। একটা থানা থেকে 10 জনও আসতে পারে, 30 জনও আসতে পারে, একটা জেলা থেকে 5 জনও আসতে পারে। সেটা আমরা আমাদের কাছে যে কপিগুলো আসবে সেই কপি জায়গা থেকে আমরা করব। আবার একজন ব্যক্তি, এই যে আমাদের এক ভাই আছে উপরে বসে আছে, নামটা আমি এখন বলছি না, যদিও আমার ভাইটি গ্যারান্টি বলছে যে 25,000 টাকা আমি দেবো, আমার জেলার 5 জনের টাকা আমি দেবো। কেউ যদি নাম দেয় থাকতে চায় সেটা আপনার সাথে বলুক, আর না বললে নাই, কিন্তু আমি 5 জনের টাকা দিয়ে দেব। এখন আসেন, কে নিজের জায়গা থেকে এই বাহিনীর কাজ করতে চায়? ওই যে আপনারা যেটা বলেছেন, আপনাদের কমিটিও করার জন্য আমি নির্দেশ দিয়ে দিয়েছি। রিট কমিটি আপনাদেরকে কমিটি করার জন্য নির্দেশ দিয়েছে। এখন আপনারা কমিটি করে করবেন, কিভাবে করবেন আপনারা করতে পারেন। আর যে জেলায় কেউ এগিয়ে আসবে না, একজন ব্যক্তি 5 জনের দিয়ে সে ওই জেলার এই রিট মামলার এবং রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সম্মানিত একজন সদস্য হিসেবে কিন্তু থাকবেন এবং তার দিক নির্দেশনা কিন্তু সেই জেলায় কমিটি হলে দিক নির্দেশনা তার কাছ থেকে দিতে হবে, আর সে দিক নির্দেশনা হবে কেন্দ্রীয় কমিটির কাছ থেকে, কারণ তিনি ওই জেলার উপদেষ্টা, তাই তো? এটাই নিয়ম। হযরত ভাই, আমি কর্মচারী ইউনিয়নের বিষয়টা আপনাদেরকে বলছি।
যদি ওই থানায় সে সকল গ্রাম পুলিশের কাছে প্রিয় হয়ে থাকে এবং সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে, তাহলে তো অবশ্যই তিনি থাকতে পারবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদেরকে দায়িত্বে রাখবেন, আমি কথাটা এমন বলেছি। তো আইনের প্রতি শ্রদ্ধা না রেখে যারা আইনের কথা বলে বিভিন্ন থানা থেকে গ্রাম পুলিশ সদস্যদের মামলা চালানোর জন্য ইতিপূর্বে টাকা নিয়েছে, তাদের কিন্তু এই মামলায় আমরা এই কমিটির মধ্যে আমরা চাই না। কারণ তারা কোনো টাকা দেয় নাই, যারা টাকা হিট কমিটির কাছে পৌঁছে নেয় ইতিপূর্বে টাকা উত্তোলন করেছে, তাদেরকে এই কমিটিতে রাখলে কি ভালো হবে না খারাপ হবে? রাজা ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। একটু কমেন্টে জানাবেন। আমি অল্প সময়ের মধ্যে বের হয়ে যাব, কিন্তু গুরুত্বপূর্ণ একটি আলোচনা চলে আসলো, তো এর জন্য আলোচনাটা শেষ করে যেতে চাই। 2-4 মিনিটে আমার কথা বের হচ্ছে না ভাই। আলহামদুলিল্লাহ ভাই, শেরপুর জেলা কোনো কমিটি আছে কিনা? হাসান আলী ভাই, অলরেডি শেরপুর থেকে লিস্ট আমার কাছে এসেছে। আমাদের সিদ্দিক ভাই সহ সুলতান ভাই, তারা একটা কমিটির পেপার পাঠিয়েছে এবং ওখানে আপনারা সুলতান ভাই এবং সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনি কোন থানার আপনি যোগাযোগ করবেন অবশ্যই। ওখানে কমিটি একটা আমার কাছে দিয়েছে, 5 জনের একটা তালিকা এসেছে, সেই সাথে তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে প্রতি থানা থেকে 2 জন করে নিয়ে আপনারা সদর থানায় 3 জন রেখে 11 জন করে দেবেন। 5টা থানার মধ্যে আপনারা কমিটি করে দেবেন 11 জনের, সমস্যা নেই। আপনারা এর বেশি করতে পারেন, 3 জন করেও নিতে পারেন, সমস্যা নেই। সমস্যাটা এই কারণেই, এই ব্যক্তিরা এই যে যাদের নাম এখানে আসবে তারা কিন্তু নিজ টাকায় এই বাহিনীর কাজ করতে হবে। এই শর্তে আপনাদের নামগুলো দিবেন। আপনি টাকা উঠাই দিবেন এমন কিছু নয় কিন্তু। ধন্যবাদ রাজা ভাই, তাহলে আবার পিছনে রিপ্লাই করতে হবে, তো এখান থেকেই শুনতে থাকেন, অসুবিধা নাই। হাসান আলী ভাই, আপনি শেরপুর সদর থানা, তাহলে শেরপুর সদর থানা হলে আপনি সুন্দর ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর আমাকে ভোট দিয়ে ভোট দিলে আমি সুন্দর ভাইয়ের সাথে কথা বলে কি করে দেবো। খাগড়াছড়ি জেলা থেকে এখন পর্যন্ত কোনো তালিকা আমার কাছে পৌঁছায় নাই। আপনারা দ্রুতই সেই তালিকাটা দিবেন এবং তাদের সাথে অবশ্যই আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা যখন আমাদের কাছ থেকে প্রকাশ করবো আপনার জেলায় কোনো অ্যাপেট আছে কিনা, তার আগে আমরা জানার চেষ্টা করবো এবং আপনার নামগুলো প্রকাশ করে রাখবো। কারণ এই ব্যক্তিরা নিজের অর্থে কাজ করবে। যখন আমরা বলবো যে সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে দিবে, তখনই দিতে পারবে, তার আগে নয়। তার আগে 1টি টাকাও আপনারা কোনো সাধারণ গ্রাম পুলিশের কাছে দাবি করতে পারবেন। আমাদের প্রথম শর্ত হলো এটা। আমরা কমিটির যারাই আছে, দেখেন নিজের অর্থ দিয়ে আমরা শুরু করেছি, আপনাদেরকে রায় দিতে পেরেছি। এখানে আমরা, কারণ যেহেতু আইনজীবী চেঞ্জ করার বিষয় চেঞ্জ করেছি, তাদেরকে কথা দিয়ে কিছু দিয়ে করেছি, কিন্তু আমাদের শরীরে করতে হলে 2-1 সপ্তাহ তার বেশিও আমাদের সিনিয়র আইনজীবী 2 জন করে আদালতে বসিয়ে রাখতে হবে। আমাদের মামলাটা কাজের তালিকায় থাকলেই সে মেনশন করবে, কথা বলার চেষ্টা করবে এবং কথা বললে সেখানে একটা রেজাল্ট আসতে পারে। আবেদন করতেই থাকতে হবে। এখন প্রতিদিন ওই সিনিয়র আইনজীবী 2 জন রাখা ভাই এতটা সহজ কিন্তু নয়, এবং এই আবেদন করার পরে বলতেই পারে ঠিক আছে আজকেই শুনবো, মানে ওই সাইড ম্যারেজ এই সাইড ম্যারেজ করে তো তারপরে ম্যারেজ নাকি। আশা করি বুঝতে পেরেছেন। সবকিছু ভাই লাইভে বলা সম্ভব না ভাই। 100% নিশ্চয়তা দেন যে কাজ হবে ভাই, অবশ্যই কাজ হবে, এতটুকু বলতে 100% বুঝি না, 200% বুঝি না, তবে 100% এটা শিওর। কিন্তু হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, 100% আদালত আমাদের জাতীয়করণ বহল রাখতে হবে, রাখবে ইনশাল্লাহ। এটা আইন, সংবিধান এবং আমার বিশ্বাস, টোটালটাই আমি বললাম। শতভাগ, আপনি শতভাগ বলছেন, আমি শতভাগই বললাম, অবশ্যই হবে।
তবে সেটা কোন সময় সেটা কিন্তু আমি বলতে পারছি না। তবে আমাদের কাজ করলে যত তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি হওয়া সম্ভব। কিন্তু আমাদের আদালতে মামলাটি কার্যতালিকা নিয়মিত রাখার জন্য এবং সবসময় এটা অর্গানাইজ যেটাকে বলা হয় এবং সব পরিচর্যা যেটাকে বলা হয় সেটা করতে হবে, থাকতে হবে। এখন ভাই আমি তো সপ্তাহে একদিন যাওয়াই আমার জন্য কঠিন ভাই। আপনারা এ পর্যন্ত চিন্তা করে দেখেন যে একটা মানুষের জন্য আপনারা কি করতে পেরেছেন। যারা লাইভে আছেন তারাই চিন্তা করেন কি দিয়েছেন আর আমি আপনাদের কি দিয়েছি। মকসুদ ভাই মোর্শেদ ভাই, এই মোর্শেদ ভাই আমার পাশে আছে। এই ব্যক্তি ঘোষণা দেওয়া সে ব্যক্তি, এখন পরিচয়টা দিলাম। আপনারা গত লাইভেও দেখেছেন। আমার ভাইকে আমি এটুকু মনে করি উনি একজন গুণী মানুষ। তিনি যে সাহস করে বলেছেন এটাই তবে অনেক কিছু, তাই না? একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে সে বলতেছে গাজীপুর জেলায় যদি কেউ না থাকে আমি একাই 5,000 টাকা দেবো। কি বুঝেন আপনারা বলেন? কিন্তু 500 টাকা দেওয়ার যে ব্যক্তি সে টাকা দিয়ে আগে 500 টাকা করে দুধ দিচ্ছে, কত লক্ষ টাকা হবে। সে কিন্তু দেয়ই নেই, 1 টাকাও দেয় নাই। 500 টাকা চাওয়া হয়েছে, 500 টাকার পরে তিনি যোগ বিয়োগ করা শুরু করে দিলেন। কিন্তু আসলে বাস্তবতাটা কি বলেন তো ভাই? মোর্শেদ ভাই তিনি কিন্তু কোনো হিসাব কিতাব নেই যে ভাই চাকরি জাতীয়করণ একদম 100% রাজস্ব খাত থেকে বেতন পেতে গেলে সেই কর্মচারী হতে গেলে 10-15 লাখ টাকা লাগে। হাইকোর্টের রায় হয়েছে, রায় হওয়ার পরে যতগুলো নিয়োগ হচ্ছে সেখানেও আমরা দেখছি এবং জানতে পারছি ঘুষ নীতিটা হয়েছে, টাকা দিয়ে চাকরি দিচ্ছে, টাকা ছাড়া চাকরি হয় না। কেন রে ভাই? এটা লাইভে বলতে হচ্ছে। গত সরকার এই কাজগুলো করে গেছে, ঘৃণিত কাজগুলো করে গেছে। গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টিকে বাস্তবায়ন না করে স্বৈরাচারী সরকার পালিয়েছে। গ্রাম পুলিশ সদস্যরা মন থেকে অভিশাপ করেছে, অভিশাপ। 47,000 অসহায় পরিবারের সদস্যরা কেঁদেছে, সেই যেই কান্না তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। আর কত? আমরা অবশ্যই শতভাগ আশাবাদী বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই তাদের মাধ্যমেই আমরা শতভাগ আইনের সুবিচার পাব এবং এই প্রায় 46,000 পরিবারকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা অবশ্যই পরিশোধ করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার। আমার বিশ্বাস, আমার আস্থা আইনের প্রতি, আদালতের প্রতি। আপনারা যদি অবশ্যই দেখতে পেয়েছেন সেই হাইকোর্টের রায়ের পরে যেই কথাটি আপনাদেরকে বলেছিলাম, আইনের বিশ্লেষণের জায়গা থেকে আমি জেনে বুঝে, হয়তোবা সেদিন হাসি তামাশা অনেকে করেছিলেন, যে রাষ্ট্রপক্ষ যে আপিলটি করলো করোনার টাইম দেখেন, তার মধ্যে কিন্তু ধরেছি রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আপিল শেষ না করা পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারছি না। ধন্যবাদ ভাই। এখন কর্মচারী যেটা করেছে সেটার জন্য তারা দায়ী ভাই। এটা নিয়ে আপনার আমার অনুশোচনা করে বসে থাকলে হবে না। ধরেন আপনি চলার পথে আপনি পড়ে গেছেন, পা ভেঙে গেছে, আপনার পরিবারের অনেক বড় ক্ষতি হয়েছে, আপনি মারাও যেতে পারতেন ভাই। তো আল্লাহ পাক, আমি একটা জিনিসই মনে করি, বেঁচে তো আছি, মহান স্রষ্টা বাঁচিয়ে রেখেছে, তো বেঁচে যাওয়া তো আছি, শুকরিয়া আদায় করি। এবং আমি যতক্ষণ বেঁচে আছি আমি চেষ্টা করেই যাব। শেষটা কোথায়? তো এই চাকরিতে আমার ঢোকার পর থেকেই আমার একটাই প্রশ্ন ছিল, এবং কত জনের কাছে, কত মানুষের হাতে পায়ে ধরেছি,
শুধু আইনের সঠিক বিচারটা পাওয়ার জন্য। আইনের সঠিক বিচারটা পাওয়ার জন্য আমি রাষ্ট্রের কর্মচারী, আমি আমার যে জন্ম দিয়েছে আমার মা, আমার জন্মদাতা আমার পিতা, তাদের করতে পারি না। আমি আমার সন্তান যাদেরকে এই পৃথিবীতে আমি এনেছি, স্রষ্টার কাছে চেয়ে, স্রষ্টার কাছে প্রার্থনা করে তাদের ভরণ পোষণ করতে আমি ব্যর্থ। আমি আমার সেই শখের নারী, আমার স্ত্রী, তার মন রক্ষা করার মতো শক্তি আমার নেই। আমি তার কাছে অপরাধী। আমি আদর্শবান স্বামী হতে পারি, আমি অপরাধী। কারণ কিটা জানেন? কারণ আমি গ্রাম পুলিশের চাকরি করি। তাই আমি গ্রাম পুলিশ বাহিনীর যদি চাকরি না করতাম, হয়তো আজকে আমি এতটা অপরাধী হতাম না। ইনশাল্লাহ আমার বিশ্বাস, সে বিশ্বাস নিয়েই ঝাঁপিয়ে পড়েছিলাম, চেষ্টা করেছি, সফল হয়েছি প্রতিটা ক্ষেত্রে। আপনারা ভালো করে জেনে বুঝে দেখেন 14 সালের এই যেই উজ্জ্বল খান আইডিটিতে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন, এই আইডিটি কত সালের কি মাসে কত তারিখে খোলা হয়েছে আপনারা একটু আবার অ্যাবাউট বুকে ঢুকে আপনারা দেখবেন, অ্যাবাউটে ঢুকে দেখবেন কত সাল থেকে এই গ্রাম পুলিশের, এবং প্রথম ছবি যেটা আপলোড হয়েছিল এই আইডি থেকে, সেই ছবিটা হলো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পোশাকধারী গ্রাম পুলিশ সদস্য বা আলিপুর ইউনিয়ন পরিষদের উজ্জ্বল খানের, আলিপুর ইউনিয়ন পরিষদের দফাদার উজ্জ্বল খানের আইডি। সেখান থেকেই আমার পথ চলা, সেখান থেকেই সকলের কাছে বারবার হাতে পায়ে ধরেছি, আদালতে গিয়েছি, সফলতা দিয়েই আজকে 6,500 7,000 মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় রাষ্ট্রপক্ষের সাথে এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় পড়ে আছি। এ পর্যন্ত আমাদের ওই ঐতিহাসিক রায়টিকে বাতিল করার কোনো আদেশ রাষ্ট্রপক্ষ দিতে পারেনি। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জয়লাভ করে আছে। কোনো জায়গায় একটি অর্ডারও আমাদের গ্রাম পুলিশের বিপরীতে যায়নি। চূড়ান্ত শুনানির জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আপনারা জানেন আংশিক শুনানি হয়েছিল এই মামলায়। আমরা বারবার প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু তাদের সাথে লড়াই করে এসেছি, আইনের মাধ্যমে, আইনের দ্বারায়, এবং আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আমাদের জবাব দিয়েছি। স্টেটমেন্ট কথা কি সঠিক না ভুল বলেন? আদালতে আমরা চ্যালেঞ্জে আছি। এখন পর্যন্ত প্রতি সপ্তাহে গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের সেই ওয়েবসাইটে আমি সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছি। কথা কি সত্য না মিথ্যা বলেন? এটাই সফলতা। এবং এই কার্যতালিকায় খুব শীঘ্রই আমরা দেখতে চাই গ্রাম পুলিশ মামলার, গ্রাম পুলিশ বাহিনীর সেই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি আজ মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের 1 নম্বর কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 46,000 পরিবারের ভাগ্যের উন্নয়নে দেয়া সেই ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের আদেশ হয়েছে, বাস্তবায়নের নির্দেশ হয়েছে। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হয়ে গেছে। সেই সময়টি হয়তোবা খুব বেশি দূরে যাবে বলে মনে করি না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মুখ থেকে কেড়ে নেওয়া সেই হাসিটা ফিরিয়ে দিবে
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়গণ, অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহোদয়গণ, সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমরা রাষ্ট্রের সকল উপদেষ্টা মহোদয়ের প্রতি করজোড়ে অনুরোধ করব, আমাদের দিকটা একটু দেখুন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা কখনোই আমরা আন্দোলনে বিশ্বাসী নই, আমরা আন্দোলন করি না, আমরা আন্দোলন করতে পারি না, আমরা আন্দোলন করব না। কারণ আমরা আইনের সুশাসন চাই, আইনের সুব্যবস্থা চাই, আইনের মাধ্যমে দ্রুত সকল মানুষের সেই চাওয়াগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেটাই চাই। আইনের সুশাসন দ্রুত বাস্তবায়নের এই আশায় আমরা গ্রাম পুলিশ সদস্যরা এগিয়ে চলেছি ইনশাল্লাহ। দাদা, 11 তারিখে কোনো শুনানি হওয়ার কথা ছিল না, কোথাও ছিল না। বলা হয়েছে 11 তারিখে যারা এই মামলার সাথে কাজ করতে চান তারা 11 তারিখের মধ্যে যোগাযোগ করার জন্য। ভুল নিজে চোখে দেখবেন না, ভুল কথা কখনোই সোশ্যাল মিডিয়ায় প্রচার করার চেষ্টা করবেন না। কারণ ভুল তথ্য দিলে, ভুল তথ্য যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রকাশ করেন, তাহলে আপনি ভুল মানুষ হিসেবেই প্রমাণ হবেন। কারণ যা বলা হয়েছিল সেই পোস্ট সবকিছু কিন্তু এই আইডিতেই আছে, ভালো করে দেখবেন। কি পোস্টটা কি পোস্ট দিল, কি লিখতে চেয়েছে সেটা আগে শুনবেন, সেটা বুঝবেন, বুঝে তারপরে কমেন্ট করলে সবচেয়ে ভালো হয়। সাদত হোসেন বাপ্পি, ভালোবাসা সংবিধান, গ্রাম পুলিশ বাহিনীর নেতা, গ্রাম পুলিশ সত্যের বড় ভাই উজ্জ্বল খান। ধন্যবাদ সাদত ভাই আপনাকেও। সালাম রানা, আমি একজন গ্রাম পুলিশ টেবডি, উজ্জ্বল খান একজন গ্রাম পুলিশ। আমরা কেন উজ্জ্বল খানের পাশে থেকে সহযোগিতা করতে পারি না? উজ্জ্বল খান কি আমাদের চেয়ে 2 টাকা বেশি পায় নাকি? বেশি পায় নাকি আমরা শুধু প্রশ্ন করতে পেরে শিখেছি? ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটি কথা বলেছেন, যে কথা আসলে ভিতরে আগুনের মতো দাও দাও করে জ্বলে, যা বলার মতো না। সকলে খালি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে পোস্টই করতে যান। যাই হোক, গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে কিছু ঠিক আছে, প্রিয় সহকর্মী, বড় ভাই, ইনশাল্লাহ সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সাধন বাপ্পি ভাই। সাধন ভাই অবশ্যই ফোন দিবেন, আমার নাম্বার অবশ্যই আপনার কাছে হচ্ছে, একটু ফোন দিবেন লাইভের পরে। আর মোর্শেদ ভাই একটা ফোন দিবেন অবশ্যই। একটু আপনার সাথে ইমার্জেন্সি একটু কথা আছে ভাইয়া। ভাইয়া আমি আপনাকে বলি, ধরেন আমি হই, আপনি হন, যখন আইনের হেফাজতে আপনাকে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে এবং আদালতের মাধ্যমে আপনাকে কারাগারে প্রেরণ করা হবে, সে কাজটি তখন সেই ব্যক্তিকে ওই আদালতের মাধ্যমেই আপনার জামিন প্রার্থনা করে, সে আদালত যদি আপনাকে জামিন দেয় তাহলেই আপনি কিন্তু জামিন পেতে পারেন। তাছাড়া এ ব্যাপারে লাইভে আলোচনা করাটা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষতি ছাড়া ভালো কিছু নয়। আপনারা এ ব্যাপারে যদি কোনো আলোচনা থাকে আপনারা ফোন দিবেন, এ ব্যাপারে কথা বলবো। কারণ গ্রাম পুলিশ সদস্যরা যে জেলে আছে, দেখেন কাউকে মারা নাই, কোনো কিছু করে নাই, তারপরে জেলে আছে এবং রাষ্ট্রবিরোধী মামলা। আসলে আমরা ইচ্ছা করলেই কোনো কিছু বলতে পারি না, কোনো কিছু লিখতে পারি না। এটা বোঝার পরেও আপনারা এমন কিছু কথায় আসবেন না, এমন কোনো আলোচনা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যেন না করি, এবং নিজেদের বাহিনীর সমস্যাগুলো আমরা যেন ওপেন প্লেস না করি। আমাদের এই কাজগুলো অন্যভাবে আলোচনা করাটা উচিত বলে মনে করি। কিছু মনে করবেন না আমার কথায়, এটা সবার উদ্দেশ্যে বলছি। কারণ আমরা সবাই যেহেতু আমাদের গ্রাম পুলিশ বাহিনীকে ভালোবাসি, তো গ্রাম পুলিশ বাহিনীর ভালোবাসা এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য
সকলেই আলোচনা করতে পারবো। আমি সবসময় কিন্তু বলি আপনার ফোনে কথা বলেন, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের আলোচনাটাও থাকবে। অবশ্যই রাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য যে দিক নির্দেশনাগুলো থাকবে, এটাই থাকবে হলো আমাদের প্ল্যাটফর্মের কথাগুলো। কিন্তু আমরা ভুল করে ফেলি অনেক কিছুই। তো আসলে হয়তো আমরা অনেকে না বুঝেই করি, কিন্তু একটু আমাদের বুঝতে হবে যে আর 10টা লোকের মতন কিন্তু একটা বাহিনীর সদস্য নয়। যেমন আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আপনারা অনেক কিছু অবগত হয়েছেন, অনেক পুলিশ সদস্যদের অন্যায় অপরাধগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে, এবং তারপরে সে অ্যারেস্ট হয়েছে এবং সে আদালতে আছে। সেনাবাহিনীর সদস্য, র্যাবের সদস্য, বিভিন্ন বাহিনীর সদস্য, সেখানে গ্রাম পুলিশের কয়েকজন আছে। তো এই ব্যাপারে আলোচনা সোশ্যাল মিডিয়া ফেসবুকে সেইভাবে যেন ভাইরাল না হয়, সবদিকে খেয়াল করতে হবে। কারণ আমাদের যে সমস্যাগুলো হয়ে গেছে, আপনি মনে করেন সে অ্যারেস্ট হওয়াতে গ্রাম পুলিশের এই মামলাটি আমি দেখেন, সে কিন্তু কখনোই এই যে আন্দোলন করেছে কোথাও কিন্তু হাইকোর্টের রায়কে বাস্তবায়ন চায় এই মর্মে কোথাও লিখিত দেয় নেই। লিখিত না দিয়ে সে চরম ভুল করেছে। আজকে আইনের আইনের বাইরে যে সে বিদ্রোহী ঘোষণা করেছে, একটা বাহিনীর সদস্য হয়ে সে বিদ্রোহী ও বিদ্রোহিতা। আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী কখনো বিদ্রোহ করতে পারে না। তাদের আইনের মাধ্যমেই লিখিত আবেদনের মাধ্যমেই আবেদন করতে হয়। এটাই নিয়ম, এটাই সংবিধান। যে কারণে সবাই বাংলাদেশের নাগরিক আমরা সকলেই হওয়ার পরও একটা বাহিনীর সদস্যর ক্ষেত্রে আলাদা একটা রুল আছে। সেই রুলস আপনাকে ফলো করতেই হবে। সেই রুলসের বাইরে আপনি আলোচনায় যেতে পারেন না। তো যাই হোক, আমি সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আদালতের কার্যক্রমগুলো শেষ করার জন্য আদালতের যে সংবিধান, সেই সংবিধান অনুসারে আমরা চেষ্টা করে যাচ্ছি। গ্রাম পুলিশ সদস্যরাও এগিয়ে আসছে। মোটামুটি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো বলে আশা করি। ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে সেটা গ্রাম পুলিশের জন্য অনেক বড় কিছু কাজ হয়েছে। সেগুলো আমরা প্রচারও নয়, আমরা খবরে বিশ্বাসী, যে কারণে আমরা প্রচারও নয়, আমরা প্রচার করতে চাই না। তবে সকলকেই বলবো এগিয়ে আসার জন্য। ধন্যবাদ ভাই। আমি সময় করে আপনাকে কল করব। আমি জেনেদা মহেশপুর থেকে, গ্রাম পুলিশ তাওহিদ। তাওহিদ ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেক টাইম অনেক কমেন্টই করেন। আপনাদের সেই জবাবগুলো আমরা দিলে সেখানে একটা ডকুমেন্টারি হয়ে যায়। যে কারণে আমি কিন্তু সবসময় বলি যে পরিচয় চাওয়ার চেষ্টা করি, ফোন নাম্বার চাওয়ার চেষ্টা করি, বা মেসেঞ্জারে যে নক দেই, শুধুমাত্র সঠিক দিক নির্দেশনটা দেওয়ার জন্য। নিজের খেয়ে বোর্ডের বসে তারাই ভাই। আপনি তৌহিদ ভাই একটু চিন্তা করে দেখেন, এই মামলা হওয়ার পর থেকে 10 টাকা কিন্তু আপনি বা আপনার উপজেলা দেন নাই। দিয়েছেন কি ভাই বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন না যে উজ্জ্বল খানের কাছে 10টা টাকা দিয়েছি। কিন্তু উজ্জ্বল খান কি আপনার রায় আনেনি বলেন? অবশ্যই আনতে পেরেছি। এখন বাকি কাজগুলো আমি বারবারই বলছি, আপনারা এসে করুন, আপনারা শেষ করুন। আমি পারছি না, কারণ আপনারা সে ব্যবস্থা করছেন না। তো যাই হোক, ইতিপূর্বে বেশ কিছু ভাই আমাদের সাথে আলোচনা করেছেন, অনেকে এগিয়ে এসেছেন। গত বুধবার দিন আমাদের উল্লেখযোগ্য একটি কাজও আমরা শেষ করেছি। তো আমি আবারও বলবো, আপনারা সকলেই এগিয়ে আসুন। দশে মিলে করি কাজ, হারি যেতে দেয় না। এবং আপনারা যে দীর্ঘদিন আপনাদের স্বপ্ন ছিল রিট কমিটির একজন যোগ্য ব্যক্তি হব, বা একটি জায়গা থেকে রিট কমিটির পক্ষে কিছু কথা বলবো, এবং এই বাহিনীকে 230 বছরের দাসত্ব মুক্তির জন্য আমি একটি ছাপ রাখবো, তাই তো প্রতিটা জেলা উপজেলায় রিট কমিটি আপনারা চেয়েছেন। আমরা কখনোই 2টা কমিটি করতে চাইনি। যে কর্মচারী ইউনিয়নের যে কমিটি আছে, সেই কমিটির মাধ্যমেই আমরা আমাদের মামলাটি পরিচালনা করব, তাদের মাধ্যমে অর্থ কালেকশন করে আমরা করব। কিন্তু বারবার কথা বলার পরও একটা কথাই আসছে, বেতন বৃদ্ধি হোক, তারপরে দেখবো। এখন বেতন বৃদ্ধি যদি আরো 5 বছর না হয়, তাহলে কি আপনারা সবাই ওইদিকে তাকিয়ে থাকবেন, না গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন করবেন? সে জায়গায় 100%-এর মধ্যে প্রায় 80%-ই মতামত এসেছে, ভাই আপনি আমাদের কমিটি দেন, আপনি নির্দেশ দেন, আমরা কমিটি করে হিট কমিটির মাধ্যমে সারা বাংলার
গ্রাম পুলিশকে যুক্ত করে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজগুলো শেষ করতে চাই। আপনাদের মতামতের মূল্যায়ন করেই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা দ্রুতই আপনাদের কমিটিগুলো দিবেন। ধন্যবাদ দাদা। দেখার ভুল হতেই পারে, তবে যে কোনো পোস্ট একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। কারণ হলো কি ভাই, আপনার বিরুদ্ধে আমি একটা এলিগেশন, একটা মিথ্যা, আমি ভালো করে খেয়ালই করলাম না, আমি একটা মিথ্যা কথা বলে ফেললাম, একটা কমেন্ট করে ফেললাম, সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। অন্য একটা ভাই না বুঝেই আবার ওই কমেন্টের রিপ্লে যে আপনাকে আরেকটা কথা বলে ফেললো। তো এইভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা যখন ভাইরাল হয়ে যায়, সেটা বুঝতে হবে যে কোনো না কোনো কোনো থেকে হয়। তো আমাদের গ্রাম পুলিশ সদস্যদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন কখনো আলোচনার শেষ বিন্দু না হই, আমরা যেন কখনোই আলোচনার এমন একটা জায়গায় পৌঁছে না যাই যে জায়গা থেকে গ্রাম পুলিশ বাহিনীর ক্ষতি সাধন হয়। দেখেন, আমাদের নিয়ে ভাবছেন মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, শহীদুল স্যার, তিনি কাছের বন্ধু গ্রাম পুলিশ প্রথম প্রকাশ করলেন, এখন গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে আরেকটি বই প্রকাশ করলেন, যার বড় উন্মোচন আপনারা জানেন আগামী 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি বইমেলাতে আমাকে আমন্ত্রণ করেছে বিশেষ অতিথি হিসেবে। আমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যদি সুস্থ থাকি, রিট কমিটির নেতৃবৃন্দরা সেদিন অবশ্যই উপস্থিত থাকবেন বইমেলায়। আমরা বইটি অবশ্যই কিনবো সকলে মিলে। অন্তত ওই দিন আমাদের ভালোবাসার মানুষ ডক্টর শহীদুল্লাহ স্যার, তিনি এএসপি সাবেক, তো তিনি একজন চক্ষুষ অফিসার, তার লেখনী অনেক সুন্দর। মানুষটিকে আসলে অজান্তেই কেন ভালোবেসে ফেলেছি। যে গ্রাম পুলিশের কথা বলে, গ্রাম পুলিশের কষ্টটা কোনো না কোনো ভাবে শেয়ার করে, আমি সেই মানুষটাকেই ফেরত জানাই। কারণ তারা আমাদের দিয়ে ভাবে। তাহলে আমরা গ্রাম পুলিশ সদস্যরাই কেন আমাদের দিয়ে ভাবি না বলেন তো ভাই? তো তহিদুল ভাই, ধন্যবাদ আপনাকে। আপনারা কর্মচারী ইউনিটকে দিয়েছেন, আমরা জানি, সব জানি কোন উপজেলা কোন জেলা, যা তো এই কারণে আমি বেশিরভাগ ঠিকানা জানতে চাই। দেখেন, আমি আমার কমেন্ট গুলো এমনই থাকে যে ভাই আপনার ঠিকানা দেন। কারণ ঠিকানাটা কেন যাই, আপনার যখনই ঠিকানাটা জানবো, আমি জানবো ওখান থেকে 10টা টাকা এসেছে কিনা। আমি দেখেন লাইভে বিভিন্ন সময় আমি কিন্তু আমার ঠোঁটস্থ 10 টাকা যে দিয়েছে, আমি কিন্তু স্বীকার ডাইরেক্ট লাইভের মধ্যে বলি এই ব্যক্তির মাধ্যমে আমি 10টা টাকা এই বাহিনীর এই মামলার জন্য তিনি দিয়েছিলেন, এবং সেটা আমি সঠিকভাবে ব্যয় করতে পেরেছি। ধন্যবাদ দাদা। অবশ্যই লাইভ দেখবেন এবং মতামত দিবেন এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন, এটা আমি আশা করি। কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুকে শুধু আপনি সমালোচনা আলোচনা করার জন্য আসেননি, নিজের ভাগ্যের উন্নয়নের জন্য। যেমন আমরা বিভিন্ন কর্মসূচি দেখি, বাড়িতে আপনি মুরগি পালন করেন, হাঁস পালন করেন, ছোট্ট একটু ডোবা আছে সেটাকে মাছ ছাড়েন। এই যে কোনো একটা জায়গা কোনো কিছু ফাঁক রাখা যাবে না, সেতে আপনার উন্নয়ন হবে। তো আপনি আপনার বাহিনীর জন্য অবশ্যই এগিয়ে এসে বাহিনীর জাতীয় গ্রেড 19তম 20তম গ্রেড যদি বাস্তবায়ন হয়, মনেও তো শান্তি পাবো ভাই, হাসতে হাসতে মরতে পারবো। একটা কথাই বলি, মরে গেলে আমার স্ত্রী তো পেনশন পাবে, আমার পেনশনটা তো সে পাবে। আমি মরে গেলেও এককালীন একটা টাকা পাবো। আমি রিটায়ার্ডে গেলে এককালীন পেনশন পাবো, রিটায়ার্ড পাবো। গেলে কি হবে, আমার চাকরির অবসর টাইমটা অর্ধেক বেতন পেয়ে সুন্দরভাবে চলে যাবে। ভিক্ষা করতে হবে না কারো কাছে, ভিক্ষা করতে হবে না। গ্রাম পুলিশ সদস্যদের দাবি কয় দফা বলেন তো আপনারা, বলুন। গ্রাম পুলিশ সদস্যরা বা আপনারা যারা লাইভে আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি লাইভটা একটু শেয়ার করে দেবেন। সেই সাথে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের দাবি কয়টা, আপনারা কি চান, এই বাহিনী চাকরি করছেন, আপনার চাওয়াটা কি, আপনার চাওয়াটা একটু স্পষ্ট করেন তো 1 মিনিটে। 1 মিনিটে সবাই একটু কমেন্ট করেন আপনাদের দাবি কি।
আমাদের লাল মিয়া দিয়েছিল 6 দফা, কর্মচারী ইউনিয়ন দিয়েছে 7 দফা। এখন আপনাদের কয় দফা দাবি বলেন তো? গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যদি হয়ে থাকেন আপনারা যারা লাইভে আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, 1 মিনিটের মধ্যে আপনাদের কমেন্ট গুলো একটু দিবেন, আপনারা কি চান। আপনাদের কমেন্ট গুলো আশা করছি, কিন্তু তারপর কথা বলবো। বিলাল ভাই জাতীয়করণ, শহীদ ভাই জাতীয়করণ, সবাই একটু লিখবেন, দেখি কয়জন জাতীয়করণ চায়। আমার দাবি কিন্তু 1 দফা, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন, একটি দাবি। হুমায়ুন ভাই, আপনাকে আমি একটি কথা বলবো, আমার সম্মান আমি নষ্ট করি, যেটাই করি, সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আমি এই বাহিনীর জন্য যতটুকু এনে দিতে পেরেছি, শুক্রিয়া। তো আমি কাজ করতে চাচ্ছি না, আমি আপনার কাছে কোনো কিছু চাচ্ছি না, দায়িত্বটা আপনি নেন, আপনি করেন। আমি বারবারই বলছি, দায়িত্বটা আপনি নেন, আপনি করেন, আমি পারছি না ভাই। ধন্যবাদ। জাতীয়করণ, বেতন স্কেল জাতীয়করণ, বেতন স্কেলটা আলাদা ভাই, আর জাতীয়করণ হলো জাতীয় গ্রেড, অর্থাৎ 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারী কর্মকর্তাগণ। তো শতভাগ রাজস্ব খাত থেকে বেতন, আমাদের রায়টিও শতভাগ রাজস্ব খাত থেকে 19তম 20তম যে লাস্ট 2টা গ্রেড, সেই গ্রেডে আমাদের বেতন দেওয়ার কথা আদালত বলেছে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে। আশা রাখি 100% গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে এবং মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়িত হবে। তো সম্মান, আপনি হুমায়ুন সাহেব কি করতে পেরেছেন গ্রাম পুলিশের জন্য, এই বাহিনীর জন্য কি ভূমিকা রেখেছেন, নিজের পকেটের টাকা দিয়ে কতটুকু রেখেছেন, সেটা অবশ্যই গ্রাম পুলিশ জাতির কাছে আপনি তুলে ধরবেন। তবে আমি আপনাকে একটি কথা বলি, আমি উজ্জ্বল খান যতটুকু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আমি ঢাকায় যেতে ইচ্ছুক নই, আমি আর পারছি না, দায়িত্ব আপনি নেন, আমাকে 1 টাকাও দিতে হবে না। যদি আপনি বাকি কাজটুকু করে দিতে পারেন, আপনাকে কত টাকা দিতে হবে বলেন, আমি দিচ্ছি। আমি এ পর্যন্ত বাপের জমি বিক্রি করে হাইকোর্টের রায় এনেছি, হাইকোর্টের রায় এনেছি। আপনি কি করেছেন বলেন? আপনি মামলার দায়িত্ব পালন করেন। এখন আমি পল্লব সাহেবকে দিয়ে এই রিট দায়ের করিয়েছি, আমি দাঁড়িয়ে দায়ের করেছি, আমার বাপের জমি বিক্রি করেছি, টাকা আমি দিয়েছি। আপনি কি দিয়েছিলেন আদালতে রায় আনার আগে? এই যে রায়টা আনলাম, আপনি কি দিয়েছেন? সিন্ডিকেট কাকে বলে বলেন? আইন কি বলে বলেন? আইনে কোনটা বলে সেটা বলেন আপনি। তো আপনি হুমায়ুন সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি যে কথাগুলো অনলাইনে বলছেন, আর আমি উজ্জ্বল খান এ পর্যন্ত এই মামলার সম্বন্ধে যা অনলাইনে বলেছি তার রেকর্ড আছে, আর এই রেকর্ড গুলো যদি আমার কোনো ভুল থাকে, আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই বাহিনীর কত লক্ষ টাকা দিয়েছেন, হিসাবগুলো তুলে ধরবেন। আমি উজ্জ্বল খান কথা দিলাম এই অনলাইনের মাধ্যমে, দায়িত্ব আপনার কাছে, আমি এখন এই অনলাইনের মাধ্যমে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি করেন। সকলের উপস্থিতিতে বললাম, হুমায়ুন সাহেব আপনি বাকি কাজটুকু করেন। তো আমার আমার কাছে শত শত ফোন আসছে এই কমিটি দেওয়ার জন্য, এই বাহিনীতে কাজ করার জন্য 5,000 না 10,000 করে টাকা দিতে প্রস্তুত এক একজন সদস্য। আপনি কি মনে করেন? তারা একটাই কথাই বলছে, আমরা উজ্জ্বল খানকে চিনি, আর কাউকে না, টাকা দেবো, টাকা ফালাই দিছি, হারাই গেছে। আমি ডাইরেক্ট লাইভে বলেছি, আপনি 5,000 টাকা আপনার কাছে দেবো আমি,
এই টাকা হারাই গেছে, পড়ে গেছে, মনে করবেন কোনো কিছু নাই, এই শর্তে দান শর্তে দিয়ে দিবেন। তো যদি আপনার কাজ অগ্রগতি হয়, যদি না হয়, তাহলে আপনি এই টাকার প্রশ্ন করতে পারেন আমাকে। কিন্তু যারা 10 টাকা দেন নাই, আপনি প্রশ্ন করতে পারেন না। আপনি 10 টাকা উজ্জ্বল খানকে দেন নাই, কিন্তু আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না, আপনি প্রশ্ন করতে পারেন না। এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হয়। কারণ আপনি এই বাহিনীর সদস্য হয়ে গ্রাম পুলিশের উন্নয়নে ভূমিকা না রেখে যে উন্নয়নের কাজ করেছে, কারণ হাইকোর্টের রায় এনে প্রমাণ করে দিয়েছি, সফল হয়ে প্রমাণ করে দিয়েছি, এই রিট কমিটি প্রমাণ করে দিয়েছে। আপনি কি করেছেন বলেন ভাই? আপনারা আসেন নাই, আপনি আসেন নাই কেন? আমার বাপের জমি বিক্রি করলাম কেন? কারণ এই রায়টা ভালো করে মুজিবুর সাহেবের কাছে জানেন। দেখেন ওই হাইকোর্টে এত সব নেতারা ছিল, গ্রাম পুলিশের লাল মিয়া ছিল, ওই মুজিবুর ছিল, সবাই ছিল, কিন্তু উজ্জ্বল খানের গলায় মালা দিয়েছিলেন কেন বলেন তো? কোথায় ছিলেন আপনি? কেন ছিলেন বলেন? হ্যাঁ, আব্দুল সত্তর ভাই কেন বিক্রি করলো বলেন? কারণ আপনারা কোনো সাপোর্ট করেছিলেন বলেন? রাশেদ ভাই, আপনাকে আমি অনুরোধ করব, আপনার যদি কথা বলতে হয় ফোনে বলবেন, দয়া করে আমার লাইভ থেকে আপনি চলে যেতে পারেন। আপনার এই কথাগুলোর জবাব আমি একটা কথা বলবো, আপনি কি 10 টাকা দিয়েছেন এই মামলার জন্য প্রমাণ সহকারে? রাশেদ সাহেব, আপনি কত টাকা দিয়েছেন প্রমাণ সহকারে বলুন এই মামলার জন্য। আর 47,000-এর মামলা আমরা করি নাই, আমরা করেছিলাম 355 জনের। আপনাদের রায় এনে দিয়েছি, আপনাদের রায় এনে দিয়েছি, আর রায় এনে দিয়েই থেকে গেছি। আপনারা এই পর্যন্ত এগিয়ে আসেন নাই। আমি কিন্তু মামলা পরিচালনা করে যাচ্ছি। কেন যাব? প্রশ্ন রইল আপনার কাছে। আপনারা প্রশ্ন করছেন, আমি প্রশ্ন করছি, কেন আমি যাব? কেন করব বলেন? আদালতে কেন যাচ্ছেন না? আইনজীবী দিয়ে কেন মামলা মুভ করছেন না বলেন? আপনার কি দায়িত্ব নেই ভাই? না খালি এসে অন্যের ভুল ধরাটাই আপনার কাজ বলেন? রায়ের পরে রায়টা এই পর্যন্ত, এই মামলাটা যদি ঢাকায় না রাখলাম, অনেক আগে গ্রাম পুলিশের এই ভাগ্যটা চাপা দেওয়ার জন্য অন্য আইনজীবী রেখে ভুল ভাল কাগজ এই আদালতে জমা দিয়ে ক্ষতি করেছে। হাইকোর্টে আপনাদের রায়, আপনাদের 47,000 রায় এনেছি। এই যে বেতন বৃদ্ধি 7,500 তৎকালীন মন্ত্রীর কাছে এনেছি। 10 টাকা দিয়েছেন? এই হুমায়ুন সাহেব দিয়েছেন? আপনি কি দিয়েছেন? আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন? 10 টাকা আপনি দেননি, আপনি কোনো প্রশ্ন করার অধিকার রাখেন না। আল্লাহর রাস্তায় আপনি আমার লাইফ থেকে বের হয়ে যান। ভালো লাগলো না আপনার কথাগুলো, খুবই মাইন্ডে লাগলো। পাগলের পাঁচজারা। নয়ন হোসেন ভাই বাদ দেন, ধন্যবাদ ভাই। আসলে বাদ দিতে না, মাঝে মাঝে মাথাটা গরম হয় এই সব কিছু বাজে লোকের জন্য। কারণ এদের মানসিকতাটা এতটা খারাপ। কারণ এরা চাইলো বৃদ্ধি বেতন, কর্মচারী ইউনিয়ন চাচ্ছে 7 দফা, তারা চাচ্ছে বৃদ্ধি বেতন, ওই লালমিয়াও চেয়েছিল বৃদ্ধি বেতন। তো জাতীয়করণ এবং হাইকোর্টের রায়টি বাস্তবায়নের জন্য কোন নেতা আছে এবং কারা আছে সেটা বলেন। আর এই রাশেদ বা যে কয়জন বলেছেন, আপনারা কি করেছেন? আপনাদের ভূমিকাটা বলেন। এবং আপনারা কেন আন্দোলনে গেলেন? আপনারা চালান, আমি তো বারবার বলছি আমি চলে যাচ্ছি, আপনারা করেন, বাকি কাজটা তো করবেন। আমি তো হাইকোর্টের রায় এনে দিয়েছি, এই রায়টা বাস্তবায়ন করার দায়িত্বটা আপনারা নেন না কেন? আমি বারবারই বলছি আপনারা দায়িত্ব নিয়ে করেন। তো যাই হোক, আমার কথায় কষ্ট নিন না, তবে কষ্ট পেয়েছি আপনার আলোচনায়। কারণ আপনি কোনো ভূমিকা রাখেননি, আপনি বাজে কথা বলছেন। কি ক্ষতি করেছি আপনি দেখেন না রে ভাই? হ্যাঁ, আব্দুল
ভাই ধন্যবাদ। তো লাইভ করে তো জানাতে হবে, আমরা কোনো ডিসিশন হলে জানাতে হবে না। আপনার মোস্তফা কামাল নাসের ভাই আপনাদেরকে বারবার বলেছিলেন যে ভাই মামলাটা শুনানির জন্য আপনারা এগিয়ে আসেন, বলেছি সত্তর ভাই। তো লাইভ আমার একটা স্বাধীনতা, এটা সোশ্যাল মিডিয়া ফেসবুক। তো আমি আইনের বাইরে বা আপনাদেরকে কাউকে কোনো বকাবাদ্য বা কোনো কিছু দিয়েছি তো লাইভ করা কি ভুল আমার? সত্তর ভাই আপনি বলেন। এই যে রাশেদ নামে যে লোকটা আজে বাজে আলোচনা করছে, আমি কিন্তু বারবার বলছি কোনো টাকা দিয়েছেন কিনা, আপনি দেননি। তো আমি আইনের মাধ্যমে গিয়েছি, এটা কি ভুল কিনা সত্তর ভাই বলেন তো? হাইকোর্টের রায় এনেছি, এটা কি ভুল বলেন? আপনার কমেন্ট গুলো সকলের আলোচনাগুলো কিন্তু থাকলো, কিন্তু এটা কি ভুল কিনা? আপনার সাথে কি বারবার ফোনে কথা বলেছি কিনা বলেন সত্তর ভাই? এবং কতটুকু সহযোগিতা আপনাদের জেলা থেকে আপনারা করেছেন, এবং এই মামলার কথা বলে অর্থ আপনাদের জেলা থেকে উত্তোলন হয়েছে কিনা, এবং সেই অর্থগুলো কি সঠিকভাবে মামলার জন্য কোনো কাজ করতে পেরেছেন কিনা? সত্তর ভাই আমি লাইভের মাধ্যমে আপনার কাছে জানতে চাইলাম, যেহেতু আপনি দুইটা কমেন্ট করেছেন, আমি সুন্দরভাবে আপনার কমেন্ট গুলো কিন্তু সকলের মধ্যেই উপস্থাপন করে দিয়েছি পরে। তো আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যেমন বিল্লাল ভাই আছে, আমি কিন্তু সবার সাথে আলোচনা করি, আমি বারবার আলোচনা করেছি, আপনারা বারবারই বলেছেন বেতন বৃদ্ধি হোক, তারপরে দেখব। এখন এই মামলাটা নিয়ে কি এভাবেই বসে থাকবো, না এটা শেষ করার জন্য আপনাদের পদক্ষেপ আছে? আপিল রাষ্ট্রপক্ষ, আপনাদের আইন আপনি কতদূর পড়াশোনা করেছেন এবং কোন কোন আদালতের আইনজীবী আমি জানি না। রাশেদ সাহেব আপনাকে বলছি, মূল কথা হলো যে কোনো মামলায় যে পক্ষ হেরে যায় সে পক্ষ আপিল করার সুযোগ থাকে। রাষ্ট্রপক্ষ হেরে গিয়ে আপিল করেছে, এটা রাষ্ট্র মেটাল, কিন্তু আপিল বাস্তবায়ন কমিটি করেছিল এই লালমিয়া শহরে কয়েকজন, আপিল বাস্তবায়ন মানে আপিলটা বাস্তবায়ন করবে, কিন্তু আপিল মামলা হলো রাষ্ট্রের। গ্রাম পুলিশের কোনো মামলা এখন নেই, আপনার আইন কি বোঝেন? গ্রাম পুলিশের কোনো মামলা এখন নাই ভাই। আব্দুল সত্তর ভাই ধন্যবাদ। তোমার প্রতি আমাদের আস্থা আছে, গ্রাম পুলিশের ভালোবাসা আছে, লাইভে কষ্ট দিয়ে কথা নয়, অনেকেই বুঝে না, তাকে বুঝাইতে হবে। ধন্যবাদ আব্দুল সত্তর ভাই। আসলে এই কারণেই কিন্তু দেখেন, আপনি আমার সিনিয়র ভাই, আপনাদেরকে অনেক ভালোবাসি, সবসময় শ্রদ্ধার সাথে চলি। আমার প্রশ্নটা হলো কি, কিছু কথা আছে সোশ্যাল মিডিয়ায় লেখা যাবে না, আপনাদেরকে আমি বারবার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কিছু কথা সোশ্যাল মিডিয়া ফেসবুকে লেখা যাবে না। আপিল কে করিয়েছে? আপিল রাষ্ট্র করিয়েছে, রাষ্ট্র করেছে, রাষ্ট্র করেছে। তো এর জন্য দায়বদ্ধতা যদি হয়, কারণ এই রিট মামলার বিরুদ্ধে কারা ছিল? কর্মচারী ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ এই রিট মামলাকে ডিনাই করেছিল। আব্দুল সত্তর ভাই সব জানে, বিলাল ভাইও জানে, সবকিছু যারা জানে তাদেরকে বলতে হয় না। তো রাশেদ ভাইয়ের উচিত হলো ফোন দিয়ে কথা বলে বিষয়গুলো জেনে বুঝে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশ করা। এখন আমাদের এই লাইভে কিন্তু অনেক গুণীজনরা থাকে, অনেক মহোদয়গণ থাকে, যদি না থাকতো তাহলে ফেসবুকে লেখার কারণে, ফেসবুকে লাইভ করার কারণে গ্রাম পুলিশ সদস্যরা জেলে যেত না। তো আমি একটা জিনিসই মনে করব, যারা লাইভে আছেন সকলের উচিত আদালত অবমাননা করে এমন কোনো আলোচনায় আমাদের যাওয়া যাবে না, কারণ আদালতের ওই ওয়েবসাইটে তো প্রকাশ হচ্ছে, আমাদের আংশিক শুনানি হলো, সেখানে আদালত কি আদেশ দিল? আদালত যদি আমার কথাই শুনতো তাহলে আমার তো গ্রাম পুলিশের চাকরি করার কথা না ভাই, তাই না? আমরা জিতলাম, গ্রাম পুলিশ জিতেছে, সেই গ্রাম পুলিশ কি করে আপিল করায় বলেন? এটা তো অন্ধ যে, যে একমাত্র বা তাদেরও তো এই বুঝটা আছে যে যে জিতার পরে কি সে সেটা হারার জন্য কোনো প্রক্রিয়া করে? এটা কতটা অবুঝ মানুষের কাজ, কি বলেন আপনি? গ্রাম পুলিশ
সদস্যের এই ঐতিহাসিক রায়টি চ্যালেঞ্জের মধ্যে আনা হয়েছিল। কর্মচারী ইউনিয়নের মিটিং এ আমাকে বের করে দেওয়া হয়েছিল, বলেছিল যারা মামলা করেছে তাদের সাথে কথা বলা যাবে না, তোমরা অ্যারেস্ট হবো, তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছো। রায় বার করে ছুটে গিয়েছিল। কথাগুলি চরম সত্য। এই সোশ্যাল মিডিয়া ফেসবুকেই সেই আলোচনাগুলো এখনো খুঁজে পাবে। কিন্তু বাপের জমি তখনই বিক্রি করেছিলাম এই চ্যালেঞ্জের কারণে। সব 55 জন সদস্য ছিল, সবাই হারাই গেছিল ভাই, আপনারা সব জানেন। কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমি একাই। কেন তা জানেন? আমাকে আইনের মাধ্যমে হলেও বুঝতে হবে আমি যে চাকরিটা নিলাম, আমার পোশাকটা রাষ্ট্রের, কাজ রাষ্ট্রের, সবকিছু রাষ্ট্রের, কিন্তু বেতন কোন সার্কেলে আমি পাই এটা আমার আইনি ভাবে জানার ইচ্ছা। তাই এই আদালতের মাধ্যমে এতটা কষ্ট করে আপনাদেরকে এতটা বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের এত বাজে মন্তব্যের শিকারও হচ্ছি। এটা বুকে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কোনো ব্যক্তি রাষ্ট্রকে করাটা ভাই, এগুলো মুখামি, এটা আপনার জানাই নেই। আইনটা ভালো করে জেনে দেখবেন আপনি। তাহলে মামলা এই আপিল যারা করিয়েছে তাহলে আপনি জানেন, এটার একটা প্রমাণ আমাকে দিবেন ভাই, আপনার কাছে পায়ে ধরি আমি। যদি আপনি বলতেছেন রাষ্ট্র আপিলটা করিয়েছে কেউ, তো আপিলটা যদি করিয়ে থাকে তাহলে সে কি এই মামলার বাদী ছিল? আর মামলার বাদী যারা, তারা কিন্তু কখনোই এই মামলায় আপিল হোক সেটা কখনোই তারা চায়নি। তারা এই আপিল হওয়ার পরে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, কেঁদেছে। আজও সেই কান্না শেষ হয় নাই আমাদের। কারণ আপনারা দায়ভার নেন নাই, দায়ভার টানছি আমরা, আপনারা কিন্তু আমাদের দায়ভার নেন নাই। আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, তাহলে আপিলটা আপনারাই করিয়েছে, তাই না ভাই? মাইন্ড করবেন না কথাগুলো, আপনার প্রশ্নের জায়গা থেকে উত্তর হিসেবে দিলাম। তো ধন্যবাদ ভাই, সুন্দর আলোচনা করেছেন। তবে একটা জিনিস কি, কখনো একঘেয়ে ভাবে কোনো কথাই বলা ঠিক নয়। যারা জ্ঞানীজন গুণীজন তারা অবশ্যই ফোন দিয়ে আগে কথা বলে, যেমন আপনার সাথে আমার তেমন কথা হয়েছে, কতটুকু হয়েছে আমি জানি না, ভালো করে মনে করতে পারছি না। তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে হঠাৎ করে ধরেন, আমিও একটা মানুষ, আমারও ক্ষুধা লাগে, আমারও ঘুম আসে, আমারও খেতে হয়, আমারও ক্লান্তি লাগে, আমারও রেস্ট নিতে হয়। আপনারা অপেক্ষায় থাকেন, বিভিন্ন পোস্টে জর্জরিত করেন। আসলে ভাই, আমি যা বেতন পাই আপনিও তাই পান। আপনি কতদিন এই মামলার জন্য ঢাকায় গিয়েছেন বলেন তো ভাই? এই পোস্টের জবাবগুলো কি দিতে পারবেন? আপনি কোনো টাকা দিয়ে আমাকে কি ঢাকায় দু একবার ভাড়ার টাকা দিয়েছেন? 2000 দিয়েছেন ভাই, আপনি ভাড়া দিয়ে আসেন, এই সপ্তাহ টাকাটা দিলাম আমি ভাই, আগে আপনার আপনার ভাড়ার টাকা আপনার পাঠালেন ভাই। কতজন আছেন বলেন তো ভাই? ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের, তবে আমার স্বপ্ন জাতীয়করণ, আমার স্বপ্ন এই ক্রীড়া পুরুষের জন্য এই মামলার আগে শুধুমাত্র হুমায়ুন রানার একটা উদাহরণ দিতে চাই। 2015 সালে ভালো করে আমার আইডিতে খুঁজে দেখবেন, গ্রাম পুলিশ বাহিনীর জীবন কাহিনী নিয়ে আমি একটি টেলিফিল্ম তৈরি করেছিলাম এবং নিজে লিখেছিলাম। বিশেষ টেলিফিল্ম বর্তমান সমাজ। সেই বর্তমান সমাজের মধ্যে দেখবেন প্রথমত গ্রাম অঞ্চলে গ্রাম পুলিশ সদস্যরা যে কাজগুলো করে, বিনিময়ে তারা না খেয়ে থাকে, সন্তানকে ভালো চিকিৎসা করাতে পারে না। এই যে বিষয়গুলো, সত্য বিষয়গুলো তুলে এনেছিলাম, 1,75,000 টাকা খরচ হয়েছিল ভাই। তখন এরকম ট্রান্সপোর্ট সবার হাতে ছিল না। ভাড়া ক্যামেরা এনে, বড় ক্যামেরা এনে তারপর শুটিং করতে হয়েছে।
6 মাস লেগেছিল শুটিং করতে ভাই। 1 টাকা কোন গ্রাম পুলিশ, তখন তো কোনো গ্রাম পুলিশের সাথে আমার ওইভাবে, শুধু ফেসবুকের মাধ্যমে 17 জন সদস্য নিয়ে আমরা তথ্যপ্রযুক্তি ইউনিট করেছিলাম। তারপরে আন্দোলন শুরু, আন্দোলন করে একের পর এক করেছি। নিজের টাকা দিয়ে ব্যানার তৈরি করে ঢাকায় নিয়ে গেছি। অবস্থান ধর্মঘটে ভালো করে দেখেন, একটা দুইটা না ভাই, 10টা পয়সাও কেউ হেল্প করে নেই, একটা চাও খাওয়ায় নেই। অনেক গ্রাম পুলিশ গিয়েছিল, ধাপে ধাপে গিয়েছিল। দেখেন 16 সালে সেই শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে সফল প্রোগ্রাম করেছি। তো এ পর্যন্ত যা করেছি নিজের চেষ্টা থেকে করার চেষ্টা করেছি ভাই। তো আমি একা কেন? কারণ একা একটাই কারণ, সবাই আমার কাছে পার্সেন্টেজ চায় ভাই। কয় টাকা টাকা উত্তোলন হবে, 50% দিতে হবে। এখন তাহলে 50% টাকা আপনাকে দিয়ে আমি মামলা চালাবো কেমনে? আপনি খালি মামলার টাকাটা উত্তোলন করবেন, এর জন্য আপনাকে 50% দিতে হবে। এই যদি নেতৃত্ব স্থানের জায়গা থেকে প্রস্তাব আসে, আপনি কি করবেন বলেন ভাই? তো আমি বারবারই বলেছি, দেখেন সারা বাংলাদেশে আজ পর্যন্ত রিট কমিটি আমরা দেই নাই। শুধুমাত্র মামলা পরিচালনার জন্য যে কমিটিটা সেটাই করেছি, কোনো জেলায় কমিটি দেই নাই আমরা। এখন বাধ্যতামূলক আমাদের কমিটি দিতে হচ্ছে, শুধুমাত্র কিছু শ্রদ্ধাভাজনটা ভুল সিদ্ধান্তে থাকার কারণে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। 70 ভাই সহকারে মোর্শেদ ভাই একটু ফোন দিয়ে, হ্যাঁ রাখলাম। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আসলে ভালো লাগছে না, মনটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অবশ্যই 70 ভাই এই নেগেটিভ মাইন্ডটা তো আমি বারবারই বলতেছি, যে আমি আপনাদের মাধ্যমে বারবারই কিন্তু বলেছি যে আপনারা আসেন, কিন্তু আপনারা তাদের সাথে মিটিং করতেছেন, কিন্তু কোনোদিন আমাকে বলেন নাই যে আপনি আসেন। আমাকে আপনারা ডাকছেনই না, ফোনে কথা হচ্ছে, বলতেছেন আপনারা এইভাবে করবেন। এখন আলোচনার টেবিলটা তো আপনাদের, প্রতি জেলায় তো আমরা কমিটি দেই নাই, আমাদের দিতে বাধ্য করছেন আপনারা। কারণ আপনারা যদি, এই পদক্ষেপটা তো আপনাদের নেওয়ার কথা। আমি তো বারবারই বলছি, বলেন আমার জায়গা থেকে কোনো কমতে আছে কিনা। আমি সবসময় লাইভে বিভিন্ন ফোনের মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়েছি ভাই। অবশ্যই আব্দুল সত্তার ভাই, অবশ্যই গ্রাম পুলিশ সদস্যদের আস্থা অর্জন করতে পেরেছি, অনেক ভালোবাসা পেয়েছি। এই কারণে এক একজন সদস্য ডাইরেক্ট, আমাদের কিছু কিছু ভাই আমাকে ডাইরেক্টই বলেছে যে 25,000 টাকা আমি একা দেবো। আপনাদের তো পরিচয় করাই দিলাম, 25,000, 10,000, 20,000, বহুত লোক। আপনারা দেখেন, আপনারা যদি না আসেন কোনো সমস্যা নেই ভাই। হাইকোর্টে যেমন চ্যালেঞ্জ করে রায় এনেছি, আপনাদের আলিম ভাইকে বলেছি, মোস্তফা ভাইকে বলেছি, মোহাম্মদ দ্বারা বলেছি, নাসির ভাইকে বলেছি, জেলারকে বলেছি, সকলের কাছে আমি প্রতিটা লোকের কাছে আমি গিয়েছি, ধর্ণা ধরেছি, অনুরোধ করেছি। এখন আর কি করতে বলেন, বলেন তো ভাইয়া, আমি আর কি করতে পারি? হ্যাঁ রাশেদ ভাই, আমার ফোন নাম্বার আমি বলতেছি, উঠাই না, 01735115476। ধন্যবাদ ভাই। রাসেল ভাই ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।